আমাদের ইশতেহারে যুবকদের কর্মসংস্থানের ব্যাপারটা যেরকম থাকবে, নারীদের নিরাপত্তার ব্যাপারটা এরকম থাকবে, এবং এই ইশতেহার প্রকাশ করার পরে একটা ভয়হীন, একটা সুন্দর পরিবেশে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা প্রত্যাশা করছি। জুলাই সনদে স্বাক্ষর করে আসলেন এবং সেই স্বাক্ষরে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে 5% নারী সদস্য দেয়া হবে। আচ্ছা, কিন্তু জামাতের আমার জানা মতে কোনো নারী সদস্যকে নমিনেশন দেওয়া হয়নি। ইশতেহারের ভেতর দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে যে এই দলটি কি চাইছে, কি করতে চাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপ। দর্শক যে যেখানে রয়েছেন, দেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা আগামী বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছেন। হয়তো আমাদের শো চলাকালীন কিংবা পরবর্তীতেও ঠিক যখন দেখছেন আপনি আপনার ঘরে বসে এই শো, তখন হয়তো কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা এসে লিফলেট বিলাচ্ছে কিংবা ভোট চাইছে, এরকম হতেই পারে। আমরা এই অবস্থাটি হয়তো বা এর এমন একটি কাঙ্ক্ষিত পরিবেশই হয়তো দেখতে চাচ্ছিলাম, যে উৎসব মুখর অবস্থায় হবে নির্বাচন। সেই অবস্থাটি হয়তো সারা দেশে বিরাজ করছে, এই প্রত্যাশা করছি। আমাদের আজকে কথা বলবো নির্বাচনী পাল শিরোনাম। স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সম্পাদক কাজী রওনাক হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাপাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আজকে একটি বিশেষ রাত, ভাগ্যরজনী বলা হয়। এই রাতে যেন আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি সারা বিশ্বের, বাংলাদেশ তথা সব জায়গায়, আমরা দেশ এবং জাতির কল্যাণ কামনায় অবশ্যই সবাই করছি এবং সবার জন্য সবাই দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই যেতে চাই জাহিদুর রহমান আপনার কাছে। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত গণমাধ্যমে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি হচ্ছে ইশতেহার। সেই ইশতেহার বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীকালকে ইশতেহার ঘোষণা করছে, যদিও আরও দুই একটি দল করছেন। আগামী শুক্রবার হওয়ার সম্ভাবনা আছে জাতীয়তাবাদী দলের। আমাদেরকে একটু যদি বলেন যে এবার বাংলাদেশ জামায়াত ইসলামীর ইশতেহারগুলোতে কোন কোন বিষয়গুলো আসলে আপনারা প্রাধান্য দিচ্ছেন, বা ইশতেহারে আমাদের জন্য কি থাকছে? ধন্যবাদ আপনাকে এবং আমাদের আজকের এই শো যারা বিভিন্ন জায়গায় দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এটা সত্যি যে আমরা আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামীর আমরা ইশতেহারটা পাবলিশ করতে যাচ্ছি। আমাদের ইশতেহার পাবলিশিংয়ের এই অনুষ্ঠানটা হবে বনানী শেরাটনে। এখানে আমরা আমাদের দেশের সমস্ত বড় সাংবাদিক, বুদ্ধিজীবী, দেশি বিদেশি সমস্ত কূটনীতিক তাদেরকে আমরা ইনভাইট করেছি, তারা সেখানে থাকবেন ইনশাল্লাহ। আমরা এবারের আমাদের যে ইশতেহারটি আমরা ডিটেইল আগামীকালকে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই। মানে তার আগে আমরা এটা বলতে পারি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটা প্রসপারাস দেশ গড়ার জন্য, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমরা একটি যুবকদের কর্মসংস্থান তৈরি করার জন্য একটি সুন্দর ইশতেহার আমরা আগামীকালকে উপস্থাপন করব। আমাদের ইশতেহারে যুবকদের কর্মসংস্থানের ব্যাপারটা যেরকম থাকবে, নারীদের নিরাপত্তার ব্যাপারটা এরকম থাকবে, এবং আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর আন্দোলনে যে সকল মানুষরা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের বিষয়গুলো আমরা সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদের ইশতেহার উপস্থাপন করব, এবং এই ইশতেহারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, এবং এই ইশতেহার প্রকাশ করার পরে একটা ভয়হীন, একটা সুন্দর পরিবেশে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ। এক কথায় অনেকগুলো বিষয় বলেছেন। আমি একটু কাজী রওনাক হোসেন আপনার কাছে যাই। গণমাধ্যমের সাথে আপনি হয়তো জীবনের অধিকাংশ সময়টাই পার করে দিলেন, তো সেখানে এরকম নির্বাচন দেখেছেন বিগত দিনেও, আবার সেই নির্বাচন আসলো, ফ্যাসিবাদ মুক্ত সময়ের একটি নির্বাচন, প্রত্যাশা জাতির অনেক। তো সে আলোকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন যে এখন যারা নির্বাচনে অংশ নিচ্ছে মূলত তো বড় বড় 2-3টি দল, তার মধ্যে জামাতও আছে, বিএনপি তো অবশ্যই রয়েছে, তাদের কাছ থেকে আপনার কি মনে হয় যে কি ধরনের ইশতেহার আসা জরুরি, আর এই ইশতেহার পরবর্তী রাজনীতি বা বাংলাদেশ পরিচালনার জন্য আসলে কতটা এই ইশতেহারের প্রভাব বলেন, অথবা সেই অনুযায়ী কাজ করে দলগুলো? অ্যাকচুয়ালি ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকগুলো নির্বাচনই দেখেছি। বিশেষ করে আমি আমার জীবনে অনেকগুলো নির্বাচন দেখেছি, সাংবাদিক হিসেবে কভার করেছি।
ইশতেহারটা হচ্ছে দলীয় একটা ঘোষণা মতন ব্যাপার। যা ইশতেহারে ওনারা ঘোষণা করলেন, জামাত ইসলাম কালকে ইশতেহারে যা ঘোষণা করলেন, পরবর্তীতে তারা যে সেটা মানে একেবারে এ টু জেড ফলো করতে পারবে বা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে এমন কোনো বিষয় নাই। কারণ আমরা সবসময় দেখি যে ইশতেহারের সাথে জি বাস্তবের অনেক ফারাক থাকে, অনেক পার্থক্য থাকে। তবে ইশতেহারের ভেতর দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে যে এই দলটি কি চাইছে, কি করতে চাইছে। এখন কিন্তু বাংলাদেশের সামনে ধরেন গত 17 বছরের ফ্যাসিবাদ বা 15 বছরের ফ্যাসিবাদ, তার আগের যেই দিনগুলো গেছে সেগুলোও যে খুব সুন্দর মসৃণ গণতান্ত্রিক পরিবেশে হয়ে গেছে তাও না, কখনো ভালো কখনো খারাপ এভাবেই গেছে। কিন্তু আমাদের কাছে এখন আর কোনো বিকল্প নাই। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, একটা নির্বাচিত সরকার যেই হোক, ইট ডাজন্ট ম্যাটার কে আসবে, একটা নির্বাচিত সরকার। কারণ নির্বাচিত সরকার না হলে দেশের কি হয় সেটা কিন্তু গত 17 মাসে আমরা দেখেছি। ফ্যাসিবাদের একরকম রূপ দেখেছি আমরা, আর নির্বাচিত সরকার না থাকলে কি হয় সেটা আমরা গত 17 মাসে দেখলাম। জি এখানে আমাদের সহ আলোচক জাহিদুর রহমান বললেন যে তাদের ইশতেহারের ভিতরে নারীদের নিরাপত্তার কথা থাকবে। তো আমার আসলে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হলো যে নারীদের নিরাপত্তা তো অবশ্যই সবাইকে ইনশিওর করতে হবে, কিন্তু পাশাপাশি নারীদের অগ্রগতি, জেন্ডার ইকুইটি, এই জিনিসগুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। এখন যদি জামাতে ইসলাম সেই মধ্যযুগীয় চিন্তাধারায় চলতে যায় তাহলে কিন্তু হবে না, তাদেরকে আপডেট হতে হবে। আপনার কি মনে হচ্ছে তারা মধ্যযুগীয় চিন্তায় আছে? কেন মনে নারীদের হলো? ক্ষেত্রে জি নারীদের ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের একটু মানে রিজার্ভেশন এবং একটু কনজারভেটিভনেস আছে। এটা কি একটু ক্লিয়ার করবেন যে কোন কোন ক্ষেত্রে মনে হচ্ছে আপনার? আহ, প্রথমটাই বলি, সেটা হলো যে সবাই জুলাই সনদে স্বাক্ষর করে আসলেন জি এবং সেই স্বাক্ষরে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে 5% নারী সদস্য দেয়া হবে। আচ্ছা কিন্তু জামাতের আমার জানা মতে কোনো নারী সদস্যকে নমিনেশন দেওয়া হয়নি। রণক ভাই, সেটি তো বিএনপিরও 5% নাই। আমি বিএনপির কথা বলছি না, জামাতের আচ্ছা নিয়ে আচ্ছা, কথা বলছি। জি জি মানে একটার সাথে আরেকটা আনলে হবে না। আচ্ছা আচ্ছা, আমি না, না, আমরা স্পেসিফিক শুনি। জামাতের সাথে কথা বলছি। আমি আসলে বুঝে নিতে চাই আপনি না যেহেতু না না অগ্রজ সেই জায়গায়। না 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 না, ঠিক আছে, ইউ আর রাইট। এখন যেটা হচ্ছে কি, জামাতের কিন্তু অনেক ভালো জিনিস আমরা দেখেছি। এই একটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা সম্ভবত এখনো মডার্ন হয়নি এবং নট আপ টু ডেট। মানে এই যে আমরা যে বলি না কম্পিউটারে যে আপডেট, মোবাইল রেগুলার আপডেট হয়, সফটওয়্যার আপডেট হয়নি। হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যারে আপডেট হয়, এই আপডেটের এখানে বোধহয় কিছুটা সমস্যা আছে। কেন আছে আমি জানি না। কারণ হলো দেখেন, একটা সময় ছিল, এই যে কথা কথা বলি যে ওনাদের যেই হিজাব যেটা থাকে, শুধু চোখ খোলা, সবার না কিন্তু, এবং পুরোটা মুখ ঢাকা। এখন এটা দিয়ে তো আপনি ট্রাভেল করতে পারবেন না। আপনাকে ট্রাভেল করতে গেলে পরে পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট করতে গেলে আপনার দোকান স্পষ্ট দেখা যেতে হবে। তো আগের যুগে লাগেনি কোনো পাসপোর্ট, তখনকার কথা ছিল আলাদা। আচ্ছা কিন্তু এখন তো এটা ছাড়া হবে না। আমি এই জিনিসটাই মিন করতে চাচ্ছি যে আপডেট, রেগুলার আপডেট দরকার। তাছাড়া জামাতের মতন এত সুন্দর একটা ক্যাডার ভিত্তিক মানে দল, তারা যদি আমি মনে করি নিজেদেরকে কিছুটা আপডেট করে নেয় সেটা একটা জিনিস। আরেকটা হলো যে তাদেরকে একটু স্বপ্নটাও একটু রয়েস হয়ে দেখতে হবে। মানে আমি একদম মানে 3% 4% থেকে জাম্প করে আমি মানে 90% বা 100%-এ চলে যাব, এরকম চিন্তা করা উচিত না। মানে উচিত হচ্ছে যে জামাতকে এখন মনে রাখতে হবে, তারা ক্ষমতায় যাক আর না যাক, তারা একটা অ্যাকাউন্টেবল ফোর্স হিসেবে দেশকে উপহার দিবে এবং দেশটা কাজে লাগবে। অনেক ধন্যবাদ। অনেকগুলো যদিও জাহিদ ভাই কথা বলার পরে আমিও আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করব। জাহিদ ভাই, আপনার কাছ থেকে একটু শুনি। জি, আমি রৌনক ভাইকে অনেক ধন্যবাদ। রৌনক ভাই আমাদের অনেক সিনিয়র, অনেক অগ্রজ
এবং আপনাদের কিন্তু সে ক্রেডিট দিয়েছে সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন থ্যাংক ইউ সো মাচ। বলেছে। রনক ভাই একটা খুবই সুন্দর একটা প্রসঙ্গ তুলেছেন যে নারীদের ইস্যুটাতে জামাত ইসলামীর স্ট্যান্ডটা কি। নাম্বার ওয়ান কথা হচ্ছে রনক ভাই, জামাত ইসলামী নারীদের ব্যাপারে যেই স্ট্যান্ড সেটা হচ্ছে যে জামাত উইল নেভার ফোর্স অ্যানি উইমেন ইন দ্য কান্ট্রি যে তাদেরকে হিজাব করতে হবে, নিকাব করতে হবে, এইটা জামাতের পক্ষ থেকে অব্লিগেটরি করা হবে না। কারণ হচ্ছে দি ফিলসফি উই বিলিভ, যে বিশ্বাসটাকে আমরা ধারণ করি ওই বিশ্বাসটাতেই জিনিসটা এরকম নাই। কোরআনে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য এবং মিথ্যার মধ্যে ফারাকটা স্পষ্ট। এখন যিনি ইচ্ছা তিনি গ্রহণ করবেন, যিনি গ্রহণ করবেন না ইট ইজ হার ডিসিশন। এই জন্য শি উইল বি লাইবল। এই জন্য জামাত ইসলামী যেটা করবে, বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবে, নারীদের নিরাপদ যাতায়াত, নারীদের নিরাপদ কর্মসংস্থান এবং তাদের কাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানজনক স্যালারি, এ সমস্ত জিনিস জামাত ইসলামী তারা এনশিওর করবে। আর আপনি বলছেন যে মধ্যযুগীয়, এটা আমি একটু যদি এক্সপ্লেন করি আপনাকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। No, no, আপনি আমার surely অনেক not. সিনিয়র মানুষ। আপনি দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি রিফা বিনত আব্দুর রহমান নামে একজন ভদ্র মহিলাকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন। দেন হি ওয়াজ দি এম্পায়ার অর প্রেসিডেন্ট অর খলিফা অফ দি হাফ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থজাহানের প্রতি প্রেসিডেন্ট হিসেবে তিনি একজন মহিলাকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শি ওয়াজ এন উইমেন, শি ওয়াজ এ বিজনেস উইমেন, তারও ব্যবসা বাণিজ্য ছিল। সো আমরা জামাত ইসলামী যে ফিলসফিটাকে ধারণ করি সেই ফিলসফিতেই তো নারীদেরকে অনেক বেশি সম্মানিত, অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি প্রগ্রেসিভ বিজনেস এবং অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গাতে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করে। এজন্য আর আপনি বলবেন যে ধরেন জামাত ইসলামীতে এখন আমাদের ডেডিকেটেডলি উই হ্যাভ অ্যান উইমেন ইউনিট, উইমেন ব্রাঞ্চ, এবং এই ব্রাঞ্চে আপনার আমাদের টোটাল ম্যান পাওয়ারের অ্যাবাউট 35-40% ম্যান পাওয়ার হচ্ছেন উইমেন, এবং দে আর ওয়ার্কিং হোল ওভার দ্য কান্ট্রি। এই জন্য আমার মনে হয় যে জামাত ইসলামী নারীদের জন্য যে দৃষ্টিভঙ্গি নিয়েছে, এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নারীদেরকে আমরা মায়ের মর্যাদা দিতে চাই। আমরা নারীদেরকে তাদের সম্মানের জায়গা, যেটা ইসলাম বলেছে যে বাবার চেয়ে 3 গুণ তাকে বেশি গুরুত্ব দিতে হবে, সেই জায়গাটাতে সত্যিকার অর্থে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। জাহিদ ভাই, সেখানটায় আপনারা বলছেন, কিন্তু রনক ভাই যে প্রশ্নটি তুললেন যে জুলাই সনদে এই নির্বাচনের, যদিও এই প্রশ্ন আমরা বারবারই শুনি, আপনাদের উত্তরটাও শুনি, যদিও যে জুলাই সনদে নারীদের আপনারা প্রার্থী দেননি, জুলাই সনদে 5% দেওয়ার কথা, এটি বোধহয় রনক ভাই সনদের তো আগামী ইলেকশনের জন্য কিনা কিনা না, এই ইলেকশনেই এই ইলেকশনেই কি সবগুলো ছিল? সবগুলো ছিল। আচ্ছা, এই সনদ অনুযায়ী কি নির্বাচন হওয়ার কথা? না, সনদ অনুযায়ী নির্বাচন না, সনদ যেটা ছিল সে আমি কি বলছি, আমি কিন্তু কোনোটাই হার্ড অ্যান্ড ফাস্ট বলছি না। না না, জি ঠিক হ্যাঁ, আছে। এখানে জিনিসটা হলো যে আমি কমিট করলাম যে আমি আমার দল থেকে 5% মেয়েদেরকে নমিনেশন দেব টু মানে মেক ইট এ জেন্ডার ইকুইটি বা জেন্ডার ইকুয়েবল কান্ট্রি। হ্যাঁ, তো এখন সেখানে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এটা আসেনি। হ্যাঁ, অ্যান্ড ইউর রাইট যে বিএনপির ক্ষেত্রেও কিছুটা ব্যক্ত হয়েছে, 5% হয়নি। কিন্তু আসলে যেটা আমি বলতে চাচ্ছি যে জাহিদ যেটা বললেন, উনি যেটা বলেছেন অত্যন্ত চমৎকার সুন্দর কথা বলেছেন, কিন্তু আমি শুধু একটা জিনিসই জানতে চাই যে বেসিক্যালি আমাদের চিন্তাধারাটা কি। আমরা কি সারা পৃথিবীর সাথে জি, এক প্ল্যাটফর্মে ফাইট করব, এগিয়ে যাব, কম্পিট করব, নাকি আমরা মুখে বলবো যে আমরা নারীদের সর্বাত্মক সহযোগিতা করব, নিরাপত্তা দেব, কিন্তু বাস্তবে দেখা গেল, যেমন আমি এটা দেখেছি, মানে এটা আপনি খেয়াল রাখেন, হিজাব পরলেই সে পাক্কা সাচ্চা মুসলমান হবে, আর হিজাব না পরলে সাচ্চা মুসলমান হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এটা যার যার নিজের উপরে নির্ভর করে, এবং এটা তো অবশ্যই তার মার্জিত একটা রুচি এবং সব কিছু রিফ্লেক্ট করে। আমার কিন্তু প্রশ্ন একটা জায়গায়, যে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, এখন সেখানে যদি আমরা সেটার সাথে তাল মিলিয়ে চলতে না পারি, আমরা কিন্তু পিছিয়ে যাব। জি, কারণ আমরা কিন্তু, যেটা আমি জাস্ট লাস্ট একটা কথা বলি, উই ক্যান টেক দ্য রিস্ক অফ মেকিং বাংলাদেশ আফগানিস্তান। Why you are afraid of that?
উই আর অ্যাফ্রেড অফ দ্যাট জাস্ট বিকজ যে ওখানে যেটা হচ্ছে আপনি যদি বাইরের থেকে দেখেন, মুশকিলটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভেতরে যেতে পারি না। আমরা সারফেস থেকে নিউজ দেখে, সার্ভিস থেকে মানে রিয়াকশন দেখে সেটার উপরে আমরা বেস করে কমেন্ট করি অথবা এগিয়ে যাই। আমার কথা হলো যে আমাদেরকে মানে কম্পিট করবো কার সাথে? আমাদেরকে কম্পিট করতে হবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, আমাদেরকে কম্পিট করতে হবে আমাদের যারা কম্পিটিটর। আমরা বোধহয় বুঝতে একদম এই জি, বলেন। প্রসঙ্গে একটু ছোট্ট একটু বিষয় একটু ইমপ্লিয়া করি কথা বলি, সেটা হচ্ছে যে নারীদের সংরক্ষিত নারীদের যে মানে এমপি ইলেকশনে পার্টিসিপেট করতে না পারার প্রসঙ্গে একটু বলি আমি। বাংলাদেশ জামাত ইসলামী একদম ফ্রম হিজ রুট একদম প্রান্তিক লেভেল থেকে সমস্ত জায়গাগুলো ডেমোক্রেসিটাকে সিরিয়াসলি ফলো করে। নারীদের ওই জায়গাতে তাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে যে আর ইউ উইলিং টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। নারীদের পক্ষ থেকে নোবডি, তারা কেউই নির্বাচন করতে আগ্রহী হন নাই। এক। দুই নম্বর হচ্ছে যে ইতিপূর্বে যতগুলো পার্লামেন্টে জামাত ইসলামী ছিল, আপনি নিশ্চয়ই সাক্ষী থাকবেন যে সবগুলোই আমাদের সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্য ছিলেন। এখন যিনি আমাদের আমাদের আমির জামাতের ওয়াইফ, শি অলসো ওয়াজ দ্য মেম্বার অফ পার্লামেন্ট। সো আমরা আমাদের সবগুলো পার্লামেন্টে নারী সদস্যরা ছিলেন এবং তারা কাজ করেছেন। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কাজ করার জন্য আমাকে মানে আমার ড্রেসটা কোনো ড্রেস ইজ নট এ ফ্যাক্টর। ড্রেস কোনো প্রতিবদ্ধকতা আমি হবে ড্রেসের এটা আমি কথাতেই মনে করি যাচ্ছি না। না, আমি তো আগেই বললাম যে ইট ইজ আমরা মনে করি যে এই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি, আমাদের ভিশন এবং আমাদের এজেন্ডা, আমাদের মিশন, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের স্টেপস, এই জিনিসগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেবে। আমাদের স্কিল, আমাদের স্কিল ডেফিনেটলি। জাহিদ ভাই, সেটি হচ্ছে যে আপনার উত্তরের মধ্যেই যেটি বললেন যে নারীরা আগ্রহী হচ্ছে না, তাহলে প্রশ্ন আসে যে কেন আগ্রহী হন নাই? তারা কি এই যে নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেরা কি এখন পর্যন্ত প্রস্তুত না, বা ওই যোগ্যতা তাদের নেই কেন? অথবা বিগত দিনের বাংলাদেশের পরিস্থিতি কোন বিবেচনায়, একটু কি ক্লিয়ার করবেন না? দেখেন, বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচন করার যে প্রক্রিয়া, তাতে করে মাঠে ময়দানে একজন মানুষকে যে পর্যায়ে যেভাবে দৌড়দৌড়ি করতে হয় এবং আমাদের সোশ্যাল সিকিউরিটির বিষয়টা এখনো পর্যন্ত যে পরিমাণে ভার্নারেবল, জি, তাতে একজন নারীকে সর্বত্র নির্বাচনের জন্য একজন পুরুষের মতো দৌড়াদৌড়ি করা রিয়েলি ডিফিকাল্ট। তো অন্যেরা তো করছে, অনেরা করছেন, কিন্তু আমাদের নারীরা তারা মনে করেন যে মানে আমাদের পরিবেশটা সুন্দর হওয়া উচিত এবং নিরাপত্তার নিশ্চয়তা। দেখেন, শুধু নারী কেন, আমাদের পুরুষরা পর্যন্ত তারাও তো নিরাপদ থাকতে পারছেন না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলেন, নির্বাচনের পরিবেশের কথা যদি বলেন, তাহলে তো এই নির্বাচনের পরেই তো হাদিকে হত্যা করা হলো, এই নির্বাচনের পরেই তো তফসিল ঘোষণার পরে হাদিকে হত্যা করা হলো, এই তফসিল ঘোষণা করার পরে আমাদের নেতা রেজাউল করিমকে হত্যা করা হলো। সুতরাং এইরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে নির্বাচনটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদের সমস্ত প্রার্থীদের জন্য, নারী পুরুষ সকলের জন্য একটি সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাটা। একদমই গণমাধ্যমে বেশ কয়েকদিন থেকে জামাত আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক, এটা নিয়ে আলোচনায় হচ্ছে। নারী ইস্যু এবং অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, এটি আজকে জামাত ইসলামী বলতে চাচ্ছেন ওনাদের আমির। আর অন্যদিক থেকে সংবাদ সম্মেলন করে আজকে বিএনপি চেয়ারম্যানের মুখপাত্র অথবা নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদিয়া আমিন, তিনি বলেছেন যে ফ্যাসিবাদের মতো আচরণ করছে একটি দল। এই কথার লড়াই যে বিষয়গুলো, প্রশ্ন হচ্ছে যে গত 2-3 দিন থেকে এই যে অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে যে পরিস্থিতি, যে কথা চালাচালি, এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন বা ব্যাখ্যা করবেন একটু? এখানে আসলে দুটো ব্যাপার আছে, যে যেহেতু সরাসরিভাবে এটা প্রমাণ করার কোনো উপায় নাই যে হ্যাক হয়েছে আবার হ্যাক হয় নাই, কোনোটাই প্রমাণ করার উপায় নাই সরাসরি। কিন্তু এখানে আমি মনে করি যে জামাতের আমিরের পক্ষ থেকেই এটা এক্সপ্লানেশন দেওয়া উচিত ছিল যে এটা আমার অ্যাকাউন্ট না, এটা অন্য কোনো অ্যাকাউন্ট, হ্যাকড অ্যাকাউন্ট থেকে এই জিনিসটা এসছে। আর একটা ব্যাপার হলো যে এই সমস্ত মিডিয়া বা এআইতে, এআইয়ের সবচেয়ে কষ্টকর জিনিসটা হলো কি, আপনি দেখবেন বা ওই যে অটো কারেকশন যেগুলো আমাদের মোবাইলে আমরা করি, আপনি লিখলেন একটা জিনিস, কিন্তু যখন সেন্ড করছেন তখন কিন্তু এটা বদলে যায়। চ্যাট জিপিটি দিয়ে যদি আপনি ট্রান্সলেট করতে বলেন যে এই বক্তব্যটাকে ট্রান্সলেট করে দাও, দেখা যাবে যে চ্যাট জিপিটি ওর মতন করে ট্রান্সলেট করে দিল,
কিন্তু সেটা হয়তো আবার ভয়াবহ একটা মানে ব্যাপার হয়ে গেল, মানে এমনই ট্রান্সলেট করলো যেটা মিনিং একেবারেই পুরোপুরি উল্টো হয়ে গেল। তো এই ব্যাপারগুলো খুব কেয়ারফুল হওয়া দরকার। আর আমার মনে হয় যে শুধু যে এটা আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বললে হবে না, এটা যে হ্যাক হয়েছে সেটা তাহলে তাকে প্রমাণও দিতে হবে, এবং সেটা প্রমাণ করার কিন্তু সুযোগ অ্যাকাউন্ট হোল্ডারেরই আছে। জি, সেক্ষেত্রে বিশ্লেষণের যে জায়গায় ওনারা যদিও সংবাদ সম্মেলন করে বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করেছে, আজকে তারা সংশ্লিষ্ট এক জায়গায় গিয়েছিলেন তাদের প্রতিনিধি দল। সেক্ষেত্রে এই যে একটা কথা আসলো, যে কথাটি নিয়ে এত হইচই রাজনৈতিক অঙ্গনে, সেই জায়গাটায় ফায়দাটা আসলে কার ঘরে গিয়েছে, আর জামাত কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হয়? জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে আহামরি কিছু না। জামাত এগুলো ফেস করতে করতেই জামাতকে সামনে যেতে হবে। কাজে এটা আমি যদি বলি যে জামাত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওদের পপুলারিটি রিডিউস হয়ে জিরোতে এসে গেছে, না, নাথিং লাইক দ্যাট। কিন্তু এটার ফায়দা লুটছে তারাই যারা এই দেশকে স্থিতিশীল দেখতে চায় না, যারা এই দেশকে অগ্রগতির জোয়ারে, অগ্রগতির সাম্পানে উঠতে দেখতে চায় না, তারাই এই সুযোগটা নিচ্ছে। আর আমি যে কথাটা বললাম আপনাকে, যে এখন হলো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, জি এটা বারবারই কিন্তু সিইসি বলছিল যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হবে এই এআই, জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এখন কিন্তু সেই এআই নিয়েই সমস্যা দেখা দিচ্ছে। এত এত বানোয়াট, মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা বানোয়াট, কিন্তু সেটা আসছে। এখন আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু ওটা দেখে মনে করবে যে আরে এটাই তো সত্যি, এটা তো মানে মিথ্যা না, এটা সত্যি। এইভাবে কিন্তু আমরা যদি হাজার চেষ্টা করলেও এখন আমরা কিছুই করতে পারবো না, এটা এইভাবেই চলবে, কারণ এটার কন্ট্রোলটা কারো হাতেই নাই। জি, জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে সাধারণভাবে বা স্বাভাবিকভাবে মোটামুটি সুধী সমাজ মনে করত এবং এখনো করে যে জামাতের কিংবা শিবিরের কাছে বেশ প্রযুক্তিবিদ অথবা তারা প্রযুক্তি নিয়ে কাজ করে, একদম ইন্টেলেকচুয়াল অনেক লোকজন কাজ করে তাদের সাথে। তো আপনারা হঠাৎ করে এই আপনাদের Hacking এর শীর্ষ শিকার হলেন কেন? ব্যক্তির আপনারা শিকার হয়ে গেলেন, এ দুর্বলতাটা আসলে কোথায়? এবং এখানে কিন্তু বিএনপি সহ অন্য দল বলতে চাচ্ছেন যে আজকেও তিনি গতকালকে সমাবেশেও বলেছেন তারেক রহমান, এটি আসলে মিথ্যা, এখন হ্যাকের কথা বলছেন আপনারা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু রনক ভাইয়ের একটা জিনিস একটু এক্সপ্লেন করব। সেটা হচ্ছে যে বলেছেন যে আসলে জামাতের পক্ষ থেকে এক্সপ্লেনেশনটা দেওয়া দরকার ছিল। জামাত প্রপারলি এক্সপ্লেন করেছেন। 4:37 এটা হ্যাক হয়েছে। জাস্ট এটা হ্যাক হওয়ার অল্প কিছু সময় পরেই আমাদের আইটি টিম এইটা বুঝতে পেরে সেটা রিকভার করতে পেরেছে, এবং রিকভার করার সাথে সাথে একটা স্টেটমেন্ট ওই এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছে যে প্রিভিয়াস যে স্টেটমেন্টটা সেটা হ্যাক হওয়ার সময়কালীন সময়ের স্টেটমেন্ট, এটা জামাত আমিরের স্টেটমেন্ট না। এক। 2 নম্বর হচ্ছে যে আপনি ফরগেট অ্যাবাউট হ্যাকিং। আপনি জামাত আমিরের একটা কমন সেন্সের কথা ভাবেন যে জামাত আমির এই তার হোল পলিটিক্যাল ক্যারিয়ারে, যেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের অধিকার, নারীদের সম্মান, মায়েদের মর্যাদার ব্যাপারে কথা বললেন, জাস্ট বিফোর ইলেকশন এরকম একটা সেন্সিটিভ মোমেন্টে এরকম একটা কথা মুখ ফসকে তো বলা না, এটা লিখে তার এক্সেন্ডেলে দিবেন, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? সুতরাং আমরা কিন্তু রনক ভাই বলেছে এটি কিছু মানে অনেকে লিখতে গেলেও এর সহযোগিতা নেয়, সেটি ভালো লিখতে গিয়েও অন্য কিছু হয়ে গেল, এরকম কি? শফিক ভাইয়ের সাথে অনেকগুলো মিটিং এ ছিলাম। জি, হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল, এবং যত ফরেনারদের সাথে মিটিং হচ্ছে, আপনারা দেখবেন ডিপ্লোমেটদের সাথে মিটিং হচ্ছে, তিনি নিজেই ইংরেজিতে অত্যন্ত সুন্দর কথা বলেন এবং তিনি ইংরেজিতে অত্যন্ত সুন্দর লিখতে পারেন, বিকজ হিজ ব্যাকগ্রাউন্ড ইজ তার তো মেডিকেল কলেজের স্টুডেন্ট, সো হি ইজ সো ব্রিলিয়ান্ট। এই জন্য এআইয়ের সহযোগিতা নিয়ে একটা পোস্ট লিখতে হবে, এটা মনে হয় ডাক্তার শফিকুর রহমানের জন্য প্রযোজ্য। না, না, এআই মানে সহযোগিতা নিয়ে পোস্ট লিখতে হবে, নট দ্যাট। কোনো পোস্টের ভেতরে যদি এআই এর সহযোগিতা না হয়, শুধু পোস্টটা লেখার জন্য না, একটা হলো কারেকশন ইত্যাদির কাজে, তখন যেটা হয়, আমি কিন্তু এটা বারবার দেখেছি যে একেবারে উল্টো মিনিং এর শব্দ চলে আসে। কিন্তু এক্স হ্যান্ডেলটা যেহেতু উনি খুব কম পোস্ট করেন,
খুব দেখে শুনে পোস্ট করেন, এই জন্য এটা ওনার পোস্ট না, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি হ্যাকের কথা বলেছেন, আপনাদের এত টেকনিক্যাল পিপল থাকা সত্ত্বেও হ্যাক কেন হলো? হ্যাক হতে পারে, হ্যাকিং এখন একটা কাইন্ড অফ ইন্ডাস্ট্রি হয়ে গেছে, হ্যাকিং একটা প্রফেশন হয়ে গেছে। তার মানে আগামী এবং নির্বাচনের এটা- আগে আরো বড় ধরনের হ্যাকের সম্ভাবনা আমরা আছে। আমরা আমরা দেখেন শুধুমাত্র আমাদের এই অ্যাকাউন্ট হ্যাকিং এর কথা না, আপনার পৃথিবীর সমস্ত বড় বড় রাজনীতিবিদ এবং অনেক বড় রাষ্ট্রপতিদের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। এবং সাইবার ওয়ার তো একটা ওয়ার, এই সাইবার ওয়ারে আমরা মনে করি যে এই ওয়ারেও আমাদেরকে জিততে হবে। আমরা সামনের দিনগুলোতে আমরা মনে করছি যে এই মানে সাইবার ওয়ারের যেই ফিল্ড, সেই ফিল্ডে আমাদের সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। বাট এই জায়গাটাতে নির্বাচন কমিশনের একটা এক্সট্রিম লেভেলের রুল আছে। নির্বাচন কমিশন আমাদেরকে আগেই বলেছে যে এই এআই এবং এআইয়ের যুগে এই জিনিসগুলো প্রবলেম হতে পারে, এবং সেই সমস্ত জায়গাতে আমরা নির্বাচন কমিশনে আমরা কমপ্লেন করেছি। আজকে যেই অ্যাকাউন্টটা ধরে আমাদের এই অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে, ঢুকেছেন, সেই জায়গাতে গিয়ে আমরা কমপ্লেন করেছি, এবং ওনারা আমাদেরকে বলেছেন যে তারা উইদিন 24 আওয়ার্স তার এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করবেন। সো আমি মনে করি যে এইটা যেটা ড্যামেজ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল, জনমানুষের মনের ভেতরে জামাত ইসলামী এবং ডাক্তার শফিকুর রহমানের যে ইমেজ, তাতে এটাতে কোনো ক্ষুণ্ণ হয়। খুব ছোট্ট করে একটু জানতে চাই, তা হচ্ছে যে যেটি রনক ভাই বলেছেন যে আপনারা একটু বেশি বেশি স্বপ্ন দেখে ফেলছেন। আপনারা তো আমি এই কখনো জায়গাটাতে 18টা 20টা আসনের বেশি পাননি, এখন একদমই মানে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় যাওয়ার মতো করে বডি ল্যাঙ্গুয়েজ, এটি বোধহয় রনক ভাই তো বলতে চেয়েছে বিএনপির মতো বড় দলের সাথে আপনাদের স্বপ্নটা কি একটু বেশি হয়ে যাচ্ছে, এরকম রনক ভাই বলতে চেয়েছে। আমরা বলতে চাই যে এই স্বপ্নটা অবাস্তব নয়। এই জন্য রনক ভাই আমাদের চেয়ে অনেক বেশি সিনিয়র। একদম ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, এই 5টা ছাত্র সংসদ নির্বাচনে এককভাবে কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন এককভাবে বিজয়ী হয়েছে, এরকম কোনো এক্সাম্পল কি আছে? নেই। আমরা এই স্বপ্নটা ছাত্রদের কাছ থেকে পেয়েছি। ছাত্ররা আমাদেরকে এই স্বপ্নটা দেখাচ্ছে কেন? বিকজ আমরা আমাদের রাজপথের রাজনীতি, আমাদের স্যাক্রিফাইস, আমাদের লিডারদের মানে তাদের দেশের জন্য কাজ করা এবং একসাথে এতগুলি মানুষকে নির্মমভাবে হত্যা করা, আমাদের প্রচুর মানুষদেরকে গুম করা হয়েছে, আমাদের প্রচুর মানুষদেরকে খুন করা হয়েছে, রাজপথে নামতে দেওয়া হয় না, ইউ আর দ্য উইটনেস অ্যাজ এ জার্নালিস্ট। সো এই সমস্ত সিম্প্যাথিগুলো মানুষের হৃদয়ের কোণে জমা ছিল, এখন মানুষ সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। আপনি দেখেন মানে আপনি যদি জামাত আমিরের মিটিংগুলোর প্রেজেন্স দেখেন, আপনি দেখবেন জামাত আমিরের এই স্বপ্নটা অবাস্তব স্বপ্ন নয়। আমরা আশা করছি এই স্বপ্ন সত্যিকার অর্থেই একটি স্বপ্ন, এবং এই স্বপ্ন বাস্তবিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটা জিনিস আমি একটু জি, ওনাকে please, জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে এই মাঝে মাঝেই একটা ব্যাপার হলো যে আপনার কিন্তু সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, তাই না? Definitely. সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এই যে হঠাৎ করে একটা থিওরি আসলো যে জিয়াউর রহমান নয়, কর্নেল ওলি স্বাধীনতা ঘোষক, কিন্তু কর্নেল অলির, হ্যাঁ, কর্নেল অলির ক্লিপিং আমার কাছে আছে যেখানে সে স্পষ্টভাবে বলছে আমি ঘোষণা করি নাই, উনি আমার সিনিয়র ছিল এবং উনি এটা বলেছে। তো এখন আমি জানি না যে এই যে জিনিসগুলো, এই ধরনের এক একটা আমি এগুলোকে অ্যাভয়েড করা যায় কি না, কারণ হলো যে এগুলো এই সময় আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যায়। আপনার কাছ থেকে একটু শুনবো, আমি রনক ভাইয়ের সাথে একটু আপনার সাথেই অ্যাড করি। আসলে আমিও কাভারেজের সূত্রে এই স্বাধীনতা যুদ্ধের স্টোরি শোনার সময় মন্তমুগ্ধের মতোই অলি আহমেদের বক্তব্যগুলো শুনতাম, মেজর হাফিজের বক্তব্য শুনতাম, রণাঙ্গনের যারা। তো এই বক্তব্য আমি আসলে শুনেছি তার কাছ থেকে, সে যেহেতু একদম শহীদ জিয়ার সাথে ছিলেন। কিন্তু সম্প্রতি আবার আমি তার মুখ থেকে একটু শুনেছি যে রিভোল্ট, প্রথম বিদ্রোহ সে করেছেন, সে পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ জিয়াকে নিয়ে ঘোষণা দিয়েছিলেন। এখন এই যে বিষয়গুলো আমাদের যারা ইতিহাস একদম জীবন্ত ইতিহাস আছে তাদের কাছ থেকে এই এরকম ভাবে শোনাটা আপনি কিভাবে দেখছেন? আমি এটাই বলবো যে যেই লোকটি, হ্যাঁ, একদম মানে বিএনপি ছেড়ে দিল, যে জামাতের সাথে জোট বলে বিএনপি ছেড়ে দিল, সেই লোকটি এখন এই কথা যদি বলে তাহলে তো খুব মুশকিল, তাহলে তো নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখার কোনো সুযোগ থাকবে না। এই থিওরি তো হয়েছিল যে ড্রামের উপরে জিয়াউর রহমানকে উঠিয়ে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো সব বানানো জিনিস, এবং
আর এখন তো নতুন নতুন ম্যানুফ্যাকচারিং হচ্ছে এগুলো। কিন্তু কর্নেল অলির এটা ভুলে যাওয়া উচিত না যে উনি কি বলেছেন জামাত সম্পর্কে। মেজর আক্তারের ভুলে যাওয়া উচিত না উনি কি বলেছেন জামাত সম্পর্কে। আজকে ওনারা জয়েন করেছেন ভালো, যে কোনো জায়গায় মানুষের মত পরিবর্তন হতে পারে, বা ধর্ম পরিবর্তন- নির্বাচনী বৈতরণী পারেরও কোনো চিন্তা একটা থাকতে চিন্তা পারে। থাকতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানে ইতিহাসকে বিকৃত করা উচিত না। থ্যাংক ইউ। যেমন আরেকটা জিনিস আমি আপনাকে বলি, বলেন। ঠিক একইভাবে কিন্তু এটা শফিক সাহেব বলেন নাই, আর একটু নিচের লেভেলে কেউ বলেছিল যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বলেছিল যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা র এবং ভারত ঘটিয়েছে। এটা কিন্তু এই আজকে স্বাধীনতার 54 বছর পরে আমরা এই নতুন থিওরি জানতে পারলাম। আমার কথা হলো যে মানুষ ভুল করে, শুধরায়, আবার ভুল করে, আবার শুধরায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ইতিহাসকে যখন আপনি বিকৃত করবেন, ইতিহাসকে যখন ভুলভাবে প্রেজেন্ট করবেন, তখন তো সেটা মেনে নেওয়া যায় না। আমি এ প্রসঙ্গে একটু যদি রেসপন্স করার সুযোগ দেন তাহলে আমি বলবো যে রনক ভাই খুব রাইটলি মেনশন করেছেন যে ইতিহাস বিকৃত করা উচিত নয়। এবং জামাত আমির গতকালকে যে বক্তব্যটি দিয়েছেন চট্টগ্রামে এবং আজকের পত্রিকায় যেটা ছাপা হয়েছে, দৈনিক ইত্তেফাকের উপরের কলামে 3 কলামে বড় করে ছাপা হয়েছে যে জিয়াউর রহমান নন, কর্নেল অলি হচ্ছেন স্বাধীনতার ঘোষক, বলেছেন ডাক্তার শফিকুর রহমান। এইটা একদমই ভুলভাবে প্রিন্টেড হয়েছে। জামাতের আমির এই কথা বলেন নাই। শফিক ভাই বলেছেন যে বীর চট্টলার মানুষদেরকে ধন্যবাদ, এখান থেকেই বিদ্রোহ হয়েছিল, আপনাদেরই একজন সুযোগ্য সন্তান যিনি প্রথম চিৎকার করে বলেছিলেন উই রিভোল্ট, এবং তিনি জিয়াউর রহমানকে হাতে করে নিয়ে সামনে গিয়েছেন। তিনি এটা বলেন নাই যে তিনি ঘোষণা দিয়েছেন। এনিওয়ে, এরপরে আজকে যেহেতু আমি জামাতের মিডিয়া বিভাগে কাজ করি, আজকে সকালবেলা আমি আমাদের ইত্তেফাকের শামসুদ্দিন ভাইকে ফোন দিয়েছিলাম। শামসুদ্দিন ভাই আমার ফোন পেয়ে উনি, শামসুদ্দিন ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের যোগাযোগ, আমরা সেই ছাত্র রাজনীতি যখন করতাম তখন থেকে ওনার সাথে যোগাযোগ ছিল আমাদের। উনি অনেক সিনিয়র জার্নালিস্ট। উনি বললেন যে ভাই নিউজটা কোত্থেকে যে গেল এইটা আমি দেখি নাই, ঠিক আছে একটা রিজয়েন্টার দেন। আমি মঞ্জু ভাইকে ফোন দিয়েছি, আনোয়ার হোসেন মঞ্জু ভাইকে ফোন দিয়েছি। মঞ্জু ভাই বললেন যে আমি তো শফিক ভাইকে চিনি, শফিক ভাই তো এরকম বলার কথা না। আমি বললাম যে ভাই আসলে বলেন নাই, উনি বলেছেন যে কর্নেল অলি বলেছেন উই রিভোল্ট প্রথম, এবং স্বাধীনতার ঘোষণাটা জিয়াউর রহমানই দিয়েছেন। তো এই জায়গাটাতে ভুল করে আপনার পত্রিকা, এক তো দায়িত্বশীল একটা পত্রিকার এত বড় রিপোর্ট চেপে দিল, আপনি তো একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছেন জনমনে। উনি বললেন যে তুমি তাড়াতাড়ি শামসুদ্দিনকে বলো, আমরা এটা তোমাদের সুন্দর করে রিজয়েন্টারটা চেপে দেবো। এই জন্য আমরা মনে করি যে কখনো কখনো সাংবাদিকরা, আমরা মিডিয়াকে বলি যে মিরর, আমরা বলি দর্পণ, আপনারা আমাদের অসঙ্গতিগুলি তুলে ধরবেন, কিন্তু অসঙ্গতি যতটুকু ততটুকুই। কিন্তু আপনাদের কাছ থেকে প্রত্যাশার জায়গা তো থাকতে পারে। রনক ভাই সেটি অ্যাড করি, আমাদের বিষয় তো আপনারা অ্যাসপেক্ট জানালেন। সেক্ষেত্রে এই যে বিতর্কিত বিষয়টি, রিভোল্ট কে বলেছে, এটি কি কর্নেল অলি নাকি জিয়াউর রহমান? আপনি যেহেতু এটির জাজমেন্টের জায়গায় নয়, তাহলে জামাত আমির সেই জাজমেন্টের জায়গায় দিতে গেলেন কেন? এটি নিয়ে তো বিতর্ক আছে। তাহলে এতদিন থেকে রিভোল্ট করেছে জিয়াউর রহমান, এটি মানে জানতো। হিস্ট্রিগুলি দেখেন যে সর্বপ্রথম রিভোল্ট শব্দটা উচ্চারণ করেছেন কর্নেল অলি, এবং রিভোল্ট করেছেন জিয়াউর রহমান, দ্যাটস ফাইন, কিন্তু উই রিভোল্ট কিন্তু কর্নেল অলি যে বলেছেন উই রিভোল্ট, এটা কে শুনেছে? আমি শুনেছি, আপনি শুনেছেন, বা উনি শুনেছে? কিন্তু কর্নেল অলি নিজেই বলেছেন এটা, এবং বললাম যে রনক ভাই বলছে যে তাকেই বলতে দেন। সেটি আপনাদের যেহেতু এগুলো নিয়ে বিতর্ক হবে, সেই বিতর্কের জায়গায় আপনাদের শীর্ষ ব্যক্তি কেন যাচ্ছে, এটির উপর তো ভোট নির্ভর করছে না, এই অ্যাসপেক্টই তো জানছেন। বিতর্ক হলে ভোট কমতে পারে, কিন্তু এই বিতর্কের মধ্যে গিয়ে কি জামাতের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? মনে হয় রনক ভাই সেটাই জানতে চাচ্ছেন। না, আমি বিতর্কের জায়গাটার জন্য না, আমি বলছি হিস্ট্রি যেটা, আপনি তো হিস্ট্রিটাকে প্রেজেন্ট করতে হবে। কিন্তু হিস্ট্রির যে কিংবদন্তি বা বা জীবিত আছেন, সে কর্নেল অলি অসংখ্যবার বক্তৃতায় নিজে বলেছেন যে উই রিভোল্ট, শহীদ জিয়া রিভোল্ট করলেন তার নেতৃত্বে যখন তাদের প্রোগ্রামে যেতেন। এটি কিন্তু অসংখ্য, একদম ওনার মুখের কথা অনেকবার আছে, আমার কাছে ক্লিপিং আছে। না, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন শহীদ জিয়া, এবং উই রিভল্ট, আমরা বলেছে আমরা করেছি। হ্যাঁ, সেটা কিন্তু কর্নেল অলি বলেন না, উনি বলেছেন এটাও শহীদ জিয়া বলেছে। এটা কর্নেল অলির মুখের কথা। কর্নেল অলির ক্লিপ আজকেও ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, দেখবেন। উনি বলেছেন যে উই রিভোল্ট বলার পর
খোঁজা হচ্ছে যে ক্যাপ্টেন অলি কে, ক্যাপ্টেন অলি কে, এবং ক্যাপ্টেন অলিকে আমাকে দিয়ে ঘোষণা দেওয়ার জন্য বলা হচ্ছিল। কিন্তু আমি তখন বলেছি যে না, এটা আমি ঘোষণা দেব না, আমার সিনিয়র লিডার যেহেতু এখানে আছেন, আমার মানে দুই জিয়াউর রহমান রকমই এটা আছে ঘোষণা রৌনক দিবেন। ভাই, দুই রকমই ওই আসলে আছে। রিভোল্ট শব্দটা, সুতরাং ওই প্রজন্ম revolt- কোথায় যাবে? না, না, ওই না। রিভোল্টটা উনি বলেছেন, এটা ওনার নিজের কথা। ঢাকার আসন সবচেয়ে হাই প্রোফাইল আসন বলতে আসলে তারেক রহমান যেটি ইলেকশন করছেন ওটি বোঝাচ্ছে। তো সেখানে জামাতেরও প্রার্থী আছে, হঠাৎ করেই আমরা সেখানে ক্যান্টনমেন্ট রিলেটেড একটা ভিডিও দেখেছেন নিশ্চয়ই। তো এইটার সম্পর্কে আপনার কাছে একটু মত জানতে চাই এতটুকু যে অনেকের প্রশ্ন আসছে বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া, তার মধ্যে কেউ কেউ জানতে চাচ্ছেন যে ওই ছবিটি তো ওই সৈনিকদের কেউ এখানে বডি ক্যামের মাধ্যমে ধারণ করেছিল, তো ওই ছবিটিও বা কিভাবে ছড়ালো, এটিও কিন্তু প্রশ্ন রয়েছে। আপনাকে আমি একটা কথা বলি, জি এই যে ছবি বা সংবাদ ছড়ানো, সেটা কিন্তু যাদের প্রয়োজন তারা তাদের মাধ্যমগুলো দিয়ে ছড়ায়। জি আর এটা কতটুকু সত্যি, কতটুকু অ্যাডেড, কতটুকু এডিটেড বলা খুব মুশকিল। এবং আমি মনে করি যে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে, তারা সেনাবাহিনীকে ওই লাঠিয়াল আনসারের পর্যায়ে নিয়ে গেছে। এখন কিন্তু সেনাবাহিনীকে দেখলে কেউ ভয়ও পায় না, কেউ মানে আমলে নেয় না। অথচ এই কয়েকদিন আগেও দেখলাম যে দুটো মেয়ে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যেই অকথ্য ভাষায় সেনাবাহিনীকে গালিগালাজ করছে, এটা কল্পনাই করা যায় না। তো এই জিনিসগুলো ভালো না। সেনাবাহিনীকে কিছু কিছু জিনিস আছে একটু গোপনে থাকতে হয়, সব কিছু প্রকাশ্য করা যায় না, একটু আড়ালেই থাকা উচিত, তাদের সেই জায়গাতেই থাকা উচিত। সমস্ত ভয়ভীতি যদি চলে যায় তাহলে তারা কি করে কি নিয়ন্ত্রণ করবে? আজকে সেনা প্রধান এবং তিন বাহিনী প্রধান জি। ওরা গাজীপুরে একটা প্রোগ্রামে গিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আপনি দেখেছেন, সেখানে বলেছেন এখন পর্যন্ত ওনারা বলেছেন যে কেউ যদি ভোটের পরিবেশ বিনষ্ট করে কঠোর হস্তে দমন করবেন এবং সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী সেখানটায় খুব দৃঢ় অবস্থান থাকবে। সেই কতটুকু আমরা আস্থা ধরে রাখতে পারি? একই সাথে আমরা তো আস্থা ধরে রাখতে পারি, যেমন বলতে তো কোনো অসুবিধা নাই যে আমরা সব করে দিব, আমরা এটা করব, ওটা করব, আমরা মহিলাদেরকে আকাশে তুলে দিব, এরকম বহুত কিছু বলতে পারি। কিন্তু সেনাবাহিনীর দাঁড়িয়ে থাকা অবস্থায় ছায়ানটটা পুড়িয়ে দেওয়া হলো, তাহলে সেই একই সেনাবাহিনী তো এই মানে ভোটের ডিউটি করবে। আপনি কি আশা করতে পারেন? আমি নেগেটিভ যেতে চাই না, নেগেটিভের কথা বলতে চাই না, কিন্তু আমার কথা হলো যে তাদের এই জিনিসগুলো খুব মানে স্বতঃস্ফূর্ত বা খুব আনন্দদায়ক কোনো কিছু না। তো আমাদের তো এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই আমরা যদি সতর্ক না থাকি, আমি তো বললাম যে আজকে দেখেন আমাদের প্রতিবেশী দেশ নেপাল, তাদের ওখানে একটা আমাদের মতনই একটা অভ্যুত্থান হয়েছে। হওয়ার পরে যে প্রধানমন্ত্রী হয়েছে উনি এসেই বলেছেন যে আমি 6 মাসের ভিতরে ইলেকশন দিব, ইলেকশন ছাড়া আমাদের আর কোনো কাজ নাই, আমাদের একটাই কাজ সুষ্ঠু সুন্দর ইলেকশন করা। আর তার উপদেষ্টা পরিষদ কয়জনের? 3 জন। এখন আমাদের তো এখানে অনেকেরই এখনো খায়েশ আছে যে আরো 2-3 বছর যদি থাকতে পারি এই আরামায়েশে প্রোটোকল নিয়ে সরকারি টাকা পয়সা খাওয়া দাওয়া, আমরা সেটা চালাবো। হয়তো আগামী 12 তারিখ ইলেকশনের মাধ্যমে সেটির একটু পরিসমাপ্তি হোক চাচ্ছি। আমরা আপনার কাছে ফিরবো, আমি এই রিলেটেড একটু কথা শুনতে চাচ্ছি। নিশ্চয়ই এই ধরনের ঘটনা আপনাদের দলীয়ভাবে বিব্রত করে, ডক্টর খলিকুজ্জামানের যে ক্যান্টনমেন্টের যে বিষয়টি। এই ঘটনাটা আমি এটা বলতে চাই যে এই ঘটনাটা এখন থেকে প্রায় 2 মাস আগের ঘটনা। এটা আবার নতুন করে আজকে হঠাৎ করেই ট্রিগার হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এটা আসছে। আমার একদম মানে ওয়ান সেন্টেন্সের কথা হচ্ছে যে ডক্টর খালিদুজ্জামান জিনিসটা এড়িয়ে যেতে পারলে ভালো করতেন। সেনাবাহিনী আমাদের সম্মানের, আমাদের শ্রদ্ধার, সেনাবাহিনী আমাদের স্বাধীনতার এবং আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী। উই রেসপেক্ট টু দেম, উই স্যালিউট টু দেম ফর দেয়ার স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি। আমরা রৌনক ভাই যেটা বলেছেন যে সেনাবাহিনীর উপরে আস্থা ডেফিনেটলি আমরা রাখতে চাই এবং রৌনক ভাইও রাখতে চান। আমরা বলতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে সক্ষমতা, যে সামর্থ্য, আজ পর্যন্ত তাদের যে সদিচ্ছা আমরা জানতে পেরেছি,
আই স্ট্রংলি বিলিভ এই নির্বাচনটাকে একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট থাকবেন। যেমন বোধহয় একটু আমরা করেছে, মনে হয় উনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। উনি নিজেও আজকে দুঃখ প্রকাশ করেছেন ওনার ফেসবুকে। কারণ আমরা দেখি যে আমাদের পিসকিপিং মিশনে আমাদের সেনাবাহিনীর যে সুনাম, জি, আমরা চাই ওই একই রকম সুনাম এই নির্বাচনে তারা অব্যাহত রাখবে। ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। র্যাবের নাম পরিবর্তন হয়েছে শুনেছেন, পোশাকও পরিবর্তন হবে। তো পোশাক নাম পরিবর্তন হয়ে এই বাহিনীটি কতটা জনআস্থা অর্জন করতে পারবে, খুব ছোট করে উত্তর চাই। ওল্ড ওয়াইন ইন নিউ বটল। এর সাথে বোধহয় আর সংক্ষেপে কিছু বলার নাই। এইটা খালি কিন্তু গত 15 মাসে এই অন্তর্বর্তী সরকারের সময় তাদের হাতে গুম খুন এটি কিন্তু হয়নি। এই এটি হয়নি সিলসিলাটা শুরু না, ধরে রাখতে পারবে কিনা আমি সেটি। আপনাকে বলি, গুম খুন কিন্তু কখনো র্যাব করে না, কখনো পুলিশ করে না, কখনো আর্মিও করে না। গুম খুন করে হলো উপর থেকে যখন নির্দেশ আসে তারা নির্দেশ পালন করে, আবার নির্দেশ পালন করতে করতে যে তারা আবার অতি উৎসাহী হয়ে কিছু উপরি পাওয়ার জন্য, জি। মানে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা পয়সা নেওয়ার জন্য তারা আবার নিজেরা একটু আগ বাড়িয়ে কাজ করে। কিন্তু মেইনলি যদি উপর থেকে নির্দেশ না আসে, উপর থেকে যদি ক্লিয়ারেন্স না পায়, তাহলে এরা কেউ কিছু করে না। এবং এটা করতে করতে একটা কথা আছে আপনাকে যেটা বললাম যে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, আর একটা হলো কলা গাছ কাটতে কাটতে ডাকাত হয়। তো এই যে মানে বাজে একটা সিস্টেম বা বাজে জিনিসকে চর্চা করতে করতে তারাও তখন ওটার ভিতরে ঢুকে যায়। আদারওয়াইজ র্যাব ওয়াজ দ্য এলিট ফোর্স, এবং র্যাব প্রথম যে কিলিংটা করেছিল সেটা করেছিল নারায়ণগঞ্জে ডেভিডকে, এবং ডেভিড হলো আপনার বিএনপির সমর্থিত যুবক বা যুব দলের ছিল সে, এবং সে মানে নামটা কেমন হলো? এসআইএফ, এসএসএফ এর আদলে আর কি, এসআইএফ, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, র্যাব। এখন এগুলো অহেতুক এক একটা নাম দিয়ে, হ্যাঁ, নাম দিয়ে নতুন ড্রেস বানানোর নামে কিছু টাকা আসবে, নতুন ইকুইপমেন্ট কেনার নামে কিছু টাকা আসবে, মানে যত মেগা প্রজেক্ট তত মেগা দুর্নীতি। ঠিক এরকমভাবে যত নিত্য নতুন চেঞ্জ করা হবে তত দেখবেন যে মানে ধন্যবাদ। সময় কম একদমই। জাহিদুর রহমান, আপনার কাছ থেকে এটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমি উত্তর থাকে শুনবো, কিন্তু সাথে একটু বলি যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ বা আইন শৃঙ্খলার যে সার্বিক অবস্থা, ততটুকু নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট? আমি এটি একটু 2 মিনিটের মধ্যে উত্তর চাই। আমি 1 মিনিট একটু র্যাবের প্রসঙ্গে বলি যে র্যাব নাম পরিবর্তন করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। বিকজ আমরা র্যাব ইজ নট ব্যাড। র্যাবকে তো খারাপ করেছে বেনজিররা। বেনজিররা যখন না থাকবে, তখন যখন ওই র্যাব শব্দটা থাকবে, এই কারণে যারা নির্যাতিত ছিলেন, যারা ভিকটিম ছিলেন এবং ওই কারণে যারা ট্রমাটাইজ ছিলেন, তারা শব্দটা থেকে ভয় পাবেন। এখন যেহেতু নামটা পরিবর্তন হচ্ছে এবং র্যাবের অ্যাক্টিভিটি, এই নতুন ফোর্সের, এলিট ফোর্সের তাদের অ্যাক্টিভিটিগুলো বেটার অ্যাক্টিভিটি হবে বলে আমরা মনে করি। এই জন্য আমি মনে করি যে এটা একটা গুড ইনিশিয়েটিভ এবং এটা মানুষকে সত্যিকার অর্থেই অন্যায় থেকে বিরত রাখার জন্য এটা একটা ভালো কাজ করবে। 2 নম্বর হচ্ছে যে আপনি নির্বাচনে পরিবেশের কথা বলেছেন। এখনো পর্যন্ত আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড ইজ নট দেয়ার। কারণ হচ্ছে আপনি আজ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের অনেক জায়গাতে নারী কর্মীদের উপরে, নারী ভোট কর্মীদের উপরে প্রচণ্ড পরিমাণের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কারো কারো গায়ে হাত দেওয়া হয়েছে, কাউকে কাউকে ঘর থেকে বের করে দেওয়া হয়নি, হতে দেওয়া হয়নি। গতকালকে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পিরোজপুর মানে ইয়েতে পটুয়াখালীতে বাউফলে, ওনার এখানে একটা আমাদের অফিসে অহেতুক পুলিশের লোকেরা গিয়ে সেখানে তল্লাশি চালাইছে এবং তারা বলছে কেন? বলছে আমরা এখানে আসবো। জাস্ট অহেতুক একটা তল্লাশি সেখানে যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এখনো পর্যন্ত আমরা মনে করি যে আমরা যে সকল অভিযোগ আমরা দিয়েছি সে অভিযোগগুলোকে নির্বাচন কমিশন ঠিকমতো হ্যান্ডেল করেনি। আমাদের এই নির্বাচনের সময় আমাদের একজন থানা আমির, থানা সেক্রেটারি রেজাউল করিমকে হত্যা করা হলো এবং দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হলো। সেই লোকদেরকে এখনো পর্যন্ত সঠিকভাবে গ্রেফতারও করা হয় নাই এবং তাদের লোকদেরকে কাউকে কাউকে আগাম জামিনও দেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনক এটা। আমরা এটা প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে নির্বাচনটাকে যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক মতো না রাখা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আমরা কম রাখছি। আমরা এখনো পর্যন্ত মাঠ পর্যায়ের যে সকল অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা আছেন, বিভিন্ন ডিসি এবং অন্যরা আছেন, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, সেই অ্যাক্টিভিটিসগুলো প্রশ্নবোধক এবং আমরা আসলে আস্থা রাখতে পারছি। অনেক ধন্যবাদ। একদমই 30 সেকেন্ডে শুনতে চাই এই বিষয়ে। আমি একটা কথাই বলবো যে লেভেল প্লেইং ফিল্ড আসলে কখনোই
100% হবে না, কোথাও হয়ও নাই। তারপরে আমরা চেষ্টা করে যাব যে যতটা সম্ভব যেন এটা ভালোভাবে নির্বাচনটা হয়, একটা নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার ভারটা পড়ে এবং বাংলাদেশ যেন এগিয়ে যায়। অনেক ধন্যবাদ সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন এবং অসংখ্য ধন্যবাদ জাহিদুর রহমান দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদেরও প্রত্যাশা বহুত কাঙ্ক্ষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, যে নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে একটি কল্যাণমূলক বাংলাদেশ। সেই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।